হে এভরিওয়ান, তো আজ আমরা পড়বো ক্লাস 8-এর মাসিপিসি জয় গোস্বামীর লেখা কবিতার অনুশীলনীগুলো। তো চলো শুরু করা যাক। তো 1 নাম্বার কোয়েশ্চেন, জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম প্রত্নজীব এবং বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা। নেক্সট 1-2, জয় গোস্বামীর লেখা একটি উপন্যাসের নাম লেখো। জয় গোস্বামীর লেখা একটি উপন্যাস হলো সেই সব শেয়ালেরা। এবারে 2-এর কোয়েশ্চেনগুলো। 2-1, অনেকগুলি পেট বাড়িতে পেটের অভিধানিক অর্থ কী? এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে? জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতা থেকে উদ্ধৃত অংশটির উল্লিখিত পেট শব্দটির অভিধানিক অর্থ হল উদর। মাসিপিসি শীর্ষক কবিতায় পেট শব্দটি সংসারের সদস্য অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট 2-2, সাত ঝামেলা জোটায় এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে উল্লিখিত সাত শব্দটি বহু বা নানান অর্থে ব্যবহৃত হয়েছে। রেলবাজারের হোমগার্ডদের তৈরি করা নানান ঝামেলার কথা বোঝাতেই সাত শব্দটি কবি ব্যবহার করেছেন। এবারে 2-3, মাহিনা শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত? শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে? কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতার মাহিনা শব্দটি মাস অর্থে ব্যবহৃত হয়েছে। মাহিনা শব্দটি ফরাসি মাহি আনা শব্দ থেকে এসেছে, যার অর্থ মাসিক বেতন। গ্রাম্য উচ্চারণে শব্দটিকে মাহিনা বা মাইনে শব্দে পরিবর্তিত হতে দেখা যায়। 2-4, কোন শব্দ থেকে এবং কি করে যষ্টি শব্দটি এসেছে? না, কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতার যষ্টি শব্দটি জ্যৈষ্ঠ শব্দ থেকে অভিশ্রুতির নিয়মে এসেছে। ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী শব্দটি এসেছে এইভাবে: জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ আর যষ্ঠী। তো এবার 3-এর প্রশ্নগুলো। 3-1, শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। এই পংক্তিটির মধ্যে দিয়ে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। কবি জয় গোস্বামী রচিত মাসিপিসি শীর্ষক কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য পংক্তিটির মাধ্যমে ভোরের আলো ফোটার সময়ের কথা ব্যঞ্জিত হয়েছে। শুকতারা সংস্কৃতে শুক্র নক্ষত্র ভোরের আকাশে দেখা যায়, তখন চাঁদ অস্তমিত প্রায়। তালগাছে চাঁদের থেমে যাওয়া দৃশ্য বর্ণনার মধ্যে দিয়ে অস্তগামী চাঁদের ছবি কবিতায় অঙ্কিত হয়েছে। এবার 3-2, 2-1 ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে। এই পংক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। কবি জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য পংক্তিতে শীতের ভোরে শিশির ভেজা ঘাসের দৃশ্য বর্ণিত হয়েছে। ঘাসের মাথায় এমনভাবে শিশির জমেছে যেন মনে হচ্ছে একে অপরের দিকে কৌতুক ভরে তাকাচ্ছে। ভোরের এই শিশির রোদ উঠলেই হারিয়ে যাবে, কিন্তু ততক্ষণে মাসিপিসিরা চালের বস্তা নিয়ে অনেক দূরে চলে যাবে। রাত থাকতে যে মাসিপিসিরা উঠে ঘরের সব কাজ সেরে বাইরে কাজে বেরোয়, মাঠের শিশির তার সাক্ষী হয়ে থাকে। নেক্সট 3-3, সালমাহিনার হিসেব তো নেয়, সালমাহিনার হিসেব নেয় কেন? না, কবি জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায় লালগোলা কিংবা বনগা লোকালে বস্তা ভর্তি চাল তুলতে আসা মেহনতি মহিলাদের সালমাহিনার হিসেব নেয়। এই হিসেব না থাকার মধ্যে দিয়ে কবি তাদের নিরন্তর কাজের ধারাকে বোঝাতে চেয়েছেন। যাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই, রোজকার একঘেয়ামিতে আর জীবনের জটিলতায় যাদের কোনো আনন্দ নেই, নেই কোনো অনুষ্ঠানের আড়ম্বর, তাদের কাছে নতুন একটি দিনও কোনো বিশেষ তাৎপর্য নেই। শ্রমজীবী দরিদ্র কখনো বা লাঞ্ছিত নারীরা পরিবারের সব কাজ সেরে 12 মাস 365 দিন রাত ভোর হওয়ার আগেই রোজগার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাদের কাছে সাল বা মাসের বা কোনো বিশেষ দিনের কোনো তাৎপর্য নেই। নেক্সট এবার 4-এর কোয়েশ্চেনগুলো। 4-1, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়। এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন আলোচনা করো। বিখ্যাত মানুষদের কর্মজীবনকে শ্রদ্ধা জানাতে তাদের জন্মে শতবর্ষ পালিত হয়। তাদের চিন্তা নিষ্ঠাকে মানুষ আদর্শ হিসাবে গ্রহণ করে বলেই তাদের শতবর্ষ পালিত হয়। কিন্তু মাসিপিসিরা কেউই বিখ্যাত নন। তারা অত্যন্ত সাধারণভাবে জীবন সংগ্রামে টিকে থাকার লড়াই করে উদয়াস্ত। তাই তাদের জীবনে শতবর্ষ পালিত হয় না। তাদের বৈচিত্র্যহীন জীবন একইভাবে বয়ে চলে। কোনো এক বিশেষ সামাজিক অর্থনৈতিক সংকটকালে মাসিপিসিরা এই জীবিকা গ্রহণ করতে বাধ্য হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় চলে যাওয়ার পরও এই বন্দোবস্তের কোনো পরিবর্তন প্রশাসন বা সরকার করেননি। এই প্রতিপদে ঝামেলা বিপদের সঙ্গে নিয়েই মাসিপিসিদের চালের বস্তা তোলার ইতিহাস অন্তহীন হয়ে পড়েছে। সময়ের এই অনর্থক ও অনভিপ্রেত দৈর্ঘ্য বোঝাতেই কবি এই পংক্তিটির রচনা করেছেন।
তো এবার 4-এর 2-এর কোয়েশ্চেন, মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি তুমি খুঁজে পাও? মাসিপিসি কবিতায় মাসিপিসি হলো এক শ্রেণীর শ্রমজীবী মহিলা, তাদের জীবনের একটি সংক্ষিপ্ত আভাস রয়েছে কবিতাটিতে। মাসিপিসিরা ভোর রাতে ঘুম থেকে ওঠে, তখন শুকতারা আকাশে জ্বলজ্বল করে। সারা রাত জেগে থাকার পর ক্লান্ত চাঁদ ঢলে পড়ে তালগাছের গায়ে। মাসিপিসিরা রাত থাকতেই ওঠে, বাসি কাপড় কেচে রাস্তায় নামে, শিশির ভেজা ঘাসে পা ফেলে চালের বস্তা কাঁধে বা কোলে নিয়ে তারা ছোটে ট্রেন ধরতে। লালগোলা বনগাঁয় পৌঁছে দিলেই মিলবে দিনের সামান্য রোজগারের পয়সা। এই সামান্য রোজগারের ওপরেই যে বাড়ির সমস্ত পরিবার ভরসা করে আছে। শুধু পরিশ্রমেই তো অর্থ আসে না, মাঝখানে আছে হোমগার্ড বাবুদের নানান ঝামেলা। যেসব সামলে প্রতিদিনই তারা এইভাবেই জীবন ও জীবিকার সন্ধানে ছুটে চলে। এদের জীবিকার জন্য এরা সম্মান পায় না কোথাও, বরং হেনস্থা এদের নিত্যসঙ্গী। কিন্তু দিন মাস বছর ঘুরে এদের ছুটে চলার কোনো শেষ নেই। তো এবার 4-এর 3-এর কোয়েশ্চেন, মাসিপিসি কবিতায় এই মাসিপিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের ওপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয়? না, উত্তর, ট্রেনের নিত্যযাত্রীদের সুবিধার্থে এবং জীবিকার প্রয়োজনে হকাররা নানান রকম দ্রব্য সামগ্রী বিক্রি করে সংসার চালায়, যেমন লজেন্স, বাদাম, জল, পাঁপড় ইত্যাদি। খাবার জিনিস ছাড়াও নানান রকম মণিহারি দ্রব্য, মোজা, খেলনা, রুমাল, তোয়ালে ইত্যাদি তারা বিক্রি করে। হকাররা ট্রেনের ওপর নির্ভর করেই তাদের ভ্রাম্যমাণ ব্যবসার মাধ্যমে সংসার চালায়। আবার নিত্যযাত্রীদেরও এতে নানান সুবিধা হয়। তো এবারে 4-এর 4 নম্বর কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও। মাসিপিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোনো সাদৃশ্য তোমার চোখে পড়লো তা আলোচনা করো। না, রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতার সঙ্গে জয় গোস্বামীর মাসিপিসি কবিতার ভাবগত মিল রয়েছে। দুটি কবিতাতেই শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে। ওরা কাজ করে কবিতায় অঙ্গ বঙ্গ কলিঙ্গে সমুদ্র নদীর ঘাটে ঘাটে কর্মরত মানুষের কথা রয়েছে তাদের নিরন্তর কর্মচাঞ্চল্যের কথা। অন্যদিকে মাসিপিসি কবিতাতেও রয়েছে চাল বিক্রেতা শ্রমজীবী মহিলাদের নিরন্তর জীবন সংগ্রামের কথা। আবার দুটি কবিতাতেই শ্রমজীবী মানুষের প্রতি কবির গভীর মমতার কথা রয়েছে।